家衣衫，世界上最美丽的衣裳，终于穿上我寒假衣裳，再也止不住热泪盈眶。祖先的血液在心中流淌，告诉我你的名字是炎黄。এই গানটার নাম হান পরিবারের পোশাক। আমার স্বামী লিখেছিলেন, মাঝখানে কিছু লাইন বাদ দিলাম কারণ গানটা অনেক বড়। আসলে বেশিরভাগ মানুষই এখন চায়, মানে সবাই যে এটাকে একদিন এত সুন্দর করে গ্রহণ করবে তা আমি ভাবতেও পারিনি। আমি চাইনি যে এই সৌন্দর্য চাপা পড়ে থাকুক। বিষয়টা এমন না যে আধুনিক জামা কাপড়ের চেয়ে এটা বেশি চলছে, কিন্তু একসময় আমাদের হানফু এইরকম এভাবেই আমাদের চীনে চলবে, এটাই আশা রাখি। পরিবর্তনটা আমাদের চোখের সামনেই হয়েছে। এই যেমন 2014 এবং 2015 সালের মধ্যে আমাদের চীনা সংস্কৃতির পরিবর্তনটা লক্ষণীয়। আজ সমাজের প্রতিটি স্তরে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 2022 সালে হানফুর বাজার আকার 1.8 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। যদিও চীনে পোশাকের আয়ের মাত্রা 2%-ও কম, ইতোমধ্যে এটা 6 বছরে 60 বার বৃদ্ধি পেয়েছে। যখন হানফু নিয়ে কাজ শুরু করেছিলাম, দেখলাম যে এই হানফু 300 বছরেরও বেশি সময় ধরে অদৃশ্য হয়ে আছে। তারপর চিন্তা করলাম, এই হানফু ফিরিয়ে আনতে যদি আমাদের 30 বছর বা 50 বছর বা 100 বছরও লাগে, আমাদের এটা ফিরিয়ে আনতে হবে। আমি না পারলে আমার ছেলে সেটা করবে। তাই আমার ছেলের নামও দিয়েছি সাং জিংহান। তারপর তো 10 বছরের মধ্যেই আমরা ভালো একটা অবস্থানে চলে এসেছি। আর এটা এখন মিং রাজবংশের ছেলেমেয়ের উভয়ের পোশাক। তরুণদের পাশাপাশি বয়স্করাও হানফুর সৌন্দর্য উপভোগ করছেন। সর্বস্তরের মানুষের জন্য যখন ঐতিহ্যবাহী এই চীনা পোশাক উৎপাদনের কথা আসে, তখন একটি বড় সমস্যার সম্মুখীন হতে হয়। তা হল, সাধারণ ভোক্তারা এখনও দৈনন্দিন জীবনে ঐতিহ্যবাহী চীনা পোশাক হানফু পরতে অসুবিধাজনক মনে করেন। তাই আধুনিক পোশাক বানানোর মধ্য দিয়ে হানফুর শৈলী উপাদান যেমন সেলাই এবং নিদর্শন ব্যবহার করে তারা সাম্প্রতিক বছরে একটা ভালো অবস্থান তৈরি করেছে। জাতীয় পোশাকের পুরো রূপটি আসলে একটি বৃহৎ ক্যানভাসের মতো। এটি আমাদের একটি বৃহৎ সৃজনশীল স্থানে নিয়ে যায়। আমরা ডিজাইনার হিসেবে কাজ করার সময় বিষয়টা মাথায় রাখি। হানফু 1600 শতাব্দীর পোশাক। আমার কাছে যদি একটি টাইম মেশিন থাকতো, তাহলে আমি অতীতে ফিরে যেতাম এবং তখনকার মানুষদের আমাদের বানানো হানফু পোশাক দেখাতাম। তারা দেখে যদি বলতো এই পোশাক খুবই চমৎকার এবং নান্দনিক, তাহলে সেটা আমার জন্য খুশি হওয়ার মতো বিষয় হতো। আমি শুধু আশা করি আমাদের প্রাচীনকালের সংস্কৃতির বিস্তারে এই আধুনিক সময়ের মানুষেরা যেন অবাক হয়ে যায়। আর এই পোশাকের ইতিহাস যেন নতুন করে রচিত হয়। কসপ্লেতে দেখা যায় মানুষ যে জামা পরেছে তা কোনো একটা বিখ্যাত কার্টুন চরিত্রের। তারা নিজেকে অন্য মানুষের মতো সাজায়। জাপানি বা ওয়েস্টার্ন অ্যানিমেশন, কমিক্স এবং গেমস বা এসিজি বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তকে আকৃষ্ট করেছে। এর মধ্যে অনেক তরুণ চীনাও রয়েছে। এসিজির কাজে অনুপ্রাণিত হয়ে 2009 সালে বিলিবিলি কোম্পানির জন্ম হয়। প্ল্যাটফর্মটা শুরু হয় একটি ফ্যানভিত্তিক অনলাইন স্ট্রিমিং ওয়েবসাইট হিসেবে। এই ওয়েবসাইটের উদ্দেশ্য ছিল চীনে বিদেশি অ্যানিমেশন অনুবাদ করা। ড্রাগন বল, সেলর মুন বা ডিজনি ফিল্ম দেখে বড় হওয়া চীনা দর্শকরা চাচ্ছিলেন তাদের নিজস্ব সংস্কৃতির কিছু। আসলে চীনের অ্যানিমি প্রেমিকরা চাইতো যে চীনেও যেন অ্যানিমি সিরিজ বানানো হয়। এটা হলে তারা খুশি হতো। সত্যিকার অর্থে
চীনা অ্যানিমেটরদের মাস্টারপিস কিছু জিনিস তৈরি করার কঠিন ঐতিহ্য রয়েছে, যা অনন্য শৈলীর এবং উচ্চ শৈল্পিক মূল্যের। যদিও সাম্প্রতিক দশকগুলোতে তাদের শৈলী বিদেশি প্রতিযোগিতায় স্থান হারিয়েছে, কিন্তু তারপরেও এটা বিনোদনমূলক, যা শিল্পায়িত হয়েছে এবং এটার বাণিজ্যিক মূল্যও বৃহত্তর। তরুণ স্বপ্নদ্রষ্টারা এখনও বিশ্বাস করে তারা তাদের পূর্বসূরীদের মতোই বিশ্বকে তাক লাগিয়ে দেবে। সাদা কালো রঙের ক্ষমতা, রঙিন রঙের জাদুর ছোঁয়া, ৩৩ বছর বয়সী লি হুন গবেষণা করছেন আধুনিক এবং ঐতিহ্যগত নান্দনিকতা একসাথে মিলিয়ে কিছু একটা করার। আমেরিকান এবং জাপানি শৈলী অনুলিপি করার পরিবর্তে তিনি বিশ্বাস করেন চীনা অ্যানিমেশনকে যদি এগিয়ে নিতে চান, তাহলে তাকে হারানো ঐতিহ্য থেকে একটি নতুন শৈলী তৈরি করতে হবে। একটা পেইন্টিংয়ে কিছু গুণ থাকা লাগে, যা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা যে কাজটা করতে যাচ্ছি তা হলো আমাদের হারানো সভ্যতা ফিরিয়ে আনার। আমরা এমন ডিজাইনই করছি যেখানে আধুনিকতা এবং আমাদের ঐতিহ্যগত নান্দনিকতা একই সাথে দুটো জিনিসই ফুটে উঠবে। আসলে এখনো পর্যন্ত আমরা যা শিখেছি তার বাইরে গিয়ে এটা আমাদের করতে হচ্ছে, যে কারণে এটার একটা ভিত্তি দাঁড় করানো আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছিল। আমার ধারণা চীনের নিজস্ব অনেক কিছু ছিল যা হারিয়ে গেছে। আমি আশা করছি সবকিছু আবার ফিরিয়ে আনতে পারবো এই কাজের মাধ্যমে, আর নতুন প্রজন্মও জানতে পারবে আমাদের এই চমৎকার সংস্কৃতির কথা। তার অনন্য শৈল্পিক প্রকাশ অনেককে মুগ্ধ করেছে, এমনকি অন্যান্য অ্যানিমেটর যারা তার সাথে কাজ করেছে তাদেরকেও। পেইন্টিংয়ে কালি ব্যবহার করে ওই সময়টাকে ধরে আনা আমি মনে করি অকল্পনীয় ব্যাপার ছিল। আমি দেখে সত্যি অবাক হয়েছিলাম, এটা চমৎকার ছিল। তবুও তারা একটি কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিল। আসলে সহজ করে যদি বলতে চাই তাহলে আপনি স্নাতক পাশ করার পর যখন একটা অ্যানিমেশন কোম্পানিতে চাকরি করতে যাবেন, তখন দেখবেন বেতনের টাকায় আপনার খাবারের খরচই হচ্ছে না। উনি যে প্রক্রিয়ায় কাজ চালিয়ে যাচ্ছেন, মাঝে মাঝে তো ক্লান্ত হয়ে পড়ছেন উনি, তারপরেও থামছেন না, করেই যাচ্ছেন। অনেক সময় তো আমি নিজেই অবাক হয়ে যাই। আসলে আমরা এখন অন্য মানুষের কাজ দেখে তাদের ওপর নির্ভর করি, যেটা আসলে আমাদের নিজেদের জন্য খুবই দুঃখজনক। আমরা সহজেই আশা ছেড়ে দেই, কিন্তু কারো যদি তার কাজের প্রতি ভালোবাসা থাকে সে লেগেই থাকে। যারা থাকে না তাদের ইচ্ছে শক্তি কম। কাজের প্রতি ভালোবাসা থাকলে মানুষ একটা সময় পরে অবশ্যই তার লক্ষ্যে পৌঁছাতে পারে, সেটা যত সময়ই লাগুক না কেন। আমি মনে করি আমি যে কাজটা করছি সেটা খুবই অর্থবহ একটা কাজ। কোনোভাবেই থামবো না, চালিয়ে যাব, কারণ এই কাজটা আমার কাছে ভালো লাগে। অনেক প্রতিকূলতা ও বাধার সম্মুখীন হয়েছি, বিপদে পড়েছি, কিন্তু তারপরও একটাবারের জন্য ভাবিনি যে আমি হাল ছেড়ে দেব। আমি এই অ্যানিমেশন নিয়ে কাজ শুরু করলাম কারণ এটার প্রতি ভালোবাসা। আসলে আমার ইচ্ছা ছিল যে আমি শুধু চাইনিজ অ্যানিমেশন এবং কমিক্স সবার কাছে পৌঁছে দেব। চেন রুই চীনের ইন্টারনেট বুমের প্রথম দিকে নিজের ভাগ্য তৈরি করেছিলেন। তিনি 2011 সালে বিলিবিলিতে বিনিয়োগ করেন এবং 3 বছর পর কোম্পানিতে যোগদান করেন। সাংস্কৃতিক উত্তরাধিকার বারবার একই রকম হয় না। প্রতিটি প্রজন্মই তাদের নিজস্ব উপায়ে সংস্কৃতির ব্যাখ্যা করে। তারা বিশেষজ্ঞ এবং পণ্ডিতদের দৃষ্টিকোণ থেকে ঐতিহ্যগত সংস্কৃতিকে আলাদা করে থাকে, কিন্তু আমি মনে করি এই সংস্কৃতি এক ধরনের জীবনী শক্তি। চীনা অ্যানিমেশনের পুনর্জন্ম তার পরই শুরু হয়। মাংকি কিং থেকে শুরু করে 2015 সালে হিরো ইজ ব্যাক এবং 2019 সালে নেজাক, এসব চীনা শৈলীর অ্যানিমেশন সিনেমা দ্রুত সবার কাছে প্রিয় হয়ে ওঠে, ভেঙেছে একের পর এক রেকর্ড। লিন হুন তার কাজ চালিয়ে যাচ্ছিলেন। তার কাজ দর্শকদের এনে দিয়েছিল মন জুড়িয়ে যাওয়ার মতো রং এবং কুংফু সিকোয়েন্সের সংমিশ্রণ। ও মাই গড! আরে এটা তো আগুন! কুয়াশাচ্ছন্ন মাউন্টেন ফায়ার। ফায়ার লাইন
তিনি কুয়াশাচ্ছন্ন পাহাড়ের আগুন। ফগ হিল অব দ্য 5 এলিমেন্ট 2020 সালের সবচেয়ে বড় হিটগুলোর মধ্যে একটি ছিল। 3 পর্বের একটি ছোট সিরিজ ছিল এটি। এটি বিলিবিলিতে 150 মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে। আসলে বলতে গেলে দুটো জিনিসই এই কাজের মধ্যে ছিল। একটা হলো বিষয়বস্তু, আর একটা হলো চীনা সংস্কৃতি। চমৎকার কাজ ছিল, সবাই কাজটা ভালোভাবে গ্রহণ করেছিল, সেজন্যই বলা যায় এটা আমাদের শ্রেষ্ঠ কাজ। এই অ্যানিমেশন দেখার পর অনেকেই লিন হুনকে সর্বশক্তিমান বীর বলে মনে করেন। যখন আমরা প্রথম দিকে শুরু করেছিলাম তখন আমরা একটু চিন্তিত ছিলাম। আসলে বুঝতে পারছিলাম না দর্শক কাজটা কিভাবে গ্রহণ করবে। কিন্তু এখন যখন দেখি সবাই আমাদের কাজটার অনেক প্রশংসা করছে, তখন নিজের মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করে। সত্যি কথা বলতে আমরা দল হিসেবে অনেক ভালো কাজ করেছি। এটার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। আজকের দিনটা আমাদের অনেক দিনের কষ্টের ফল। লিন হুনের জন্য আরও অবাক করা ব্যাপার হল তার কাজ অন্যান্য সৃষ্টির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। বিলিবিলির ভবিষ্যৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গি চেনরুই এখন বুঝতে পারছে। 2020 সালের আমাদের ওয়েবসাইটের দেয়া তথ্যমতে বলা যায় যে গুয়োচুয়াং অ্যানিমেশনের প্লেব্যাক ভলিউম বিদেশি অ্যানিমেশনকে ছাড়িয়ে গেছে। সুতরাং এটা প্রমাণ হয় যে আমাদের বানানো নিজস্ব অ্যানিমেশনই সেরা, আর মানুষ এটা পছন্দ করছে। 2018 সালের শুরুতেই 400টিরও বেশি চীনা অ্যানিমেশন সিরিজ বিলিবিলিতে প্রকাশিত হয়েছে। এই ওয়েবসাইটটি চীনা অ্যানিমেশনের জন্য সর্ববৃহৎ উৎসগুলোর মধ্যে একটি। 90 দশক এবং 95 দশক এই সময়টাতে যাদের বেড়ে ওঠা, তারা আসলে একরকমভাবে আমাদের চীনা সংস্কৃতি এবং বিষয়বস্তু সম্পর্কে জেনেছে। এখন আবার আমাদের তরুণ প্রজন্ম নতুন করে তাদের মতো করে চীনা সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানবে। এভাবেই মূলত চলতে থাকবে। এই যে দেখো, এই দৃশ্যটা না দেখতে খুব ভালো লাগবে। আর এই যে পানির পথটা দেখো, কিছু দর্শক আছে যারা ওই রকম পরিবেশে বড় হয়েছে। তারা যখন অ্যানিমেশনে এমন দৃশ্য দেখবে তাদের কাছে তখন আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানে ওই পাখিটা দেখো। চাইনিজ অ্যানিমেশন অন্যান্য অ্যানিমেশনের থেকে আলাদা, যা সবার জন্য গর্ব করার মতো বিষয়। আর জাতি হিসেবে আমরা বিশ্বের দরবারে নিজেদের জায়গা সৃজনশীলতার দিক থেকে শক্ত করে তুলে ধরতে চাই। আপনি আপনার দেশকে ভালোবাসেন? কি বলছেন এটা? অবশ্যই আমার দেশকে ভালোবাসি। দেখুন, আমি যেখানে আছি এটা আমার দেশ, আমার জন্মভূমি, তাই না? এখানকার মাটি, পানি, পাহাড় সব আমাদের সংস্কৃতির অংশ। এটাকে ধারণ করা আমার দায়িত্ব। আমি মনে করি আমার মতো সবার এই বোধটুকু থাকা দরকার। সত্যি বলতে এটাই হলো আমাদের দেশপ্রেম। এই চাইনিজ অ্যানিমেশনের দ্বারা চীনের কৃষ্টিগত জায়গা অন্য পর্যায়ে গিয়ে পৌঁছেছে। নতুন নির্মাতারাও সাহস পাচ্ছে এই কাজ করার। আসলে এখানে লজ্জা পাওয়ার মতো আমি তেমন কিছুই দেখছি না। আমার মতে এটা গর্বের বিষয় যে আপনি আপনার দেশ সম্পর্কে বলছেন বা নিজের দেশের হারানো সভ্যতা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এটা আনন্দের। বাইরের দেশের মানুষও এখন আমাদের গল্প শুনতে পছন্দ করে, যা চমৎকার। অন্যদের তুলনায় চীনের তরুণ প্রজন্ম কিভাবে আলাদা? উত্তর হল তাদের অভিজ্ঞতা। 2000 সালে জন্ম নেওয়া একটি মেয়ের কথাই ধরুন। জন্মের 1 বছর পরই বিশ্বায়নকে এগিয়ে নেওয়ার জন্য চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদান করেছে। শিশুটির বয়স যখন 3, চীন মহাকাশে প্রথম মানুষ পাঠিয়েছে। 8 বছর বয়সে সে দেখছে বেইজিংয়ে গ্রীষ্মকালীন অলিম্পিকের জমকালো উদ্বোধন অনুষ্ঠান। তার বয়স যখন 10, চীন বিশ্বের 2য় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। তার জন্মের থেকে জিডিপি 4 গুণ বেড়েছে। যখন 12 বছর, চীন প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করেছে, পাশাপাশি প্রথম স্টেলথ ফাইটার। আবার একটি নতুন রাজনৈতিক দল নেতৃত্বে এসেছে যে চীনা স্বপ্নের লক্ষ্যে কাজ শুরু করে। তারপরই এলো ই-কমার্স, 5G, দক্ষ মোবাইল পেমেন্ট।
চাঁদ এবং মঙ্গল মিশন, বিশ্বের বৃহত্তম হাই স্পিড রেল নেটওয়ার্ক, বিশ্ব বুঝতে শুরু করেছে চীনের গতি কি। ২০ বছর বয়সের মধ্যে সে দেখল কোভিড-19 ছড়িয়ে পড়েছে। চীন ভাইরাস বিস্তার ধারণ করেছে, যার ফলে জনগণকে দুর্গের মতো পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তারপর এখান থেকে বেরিয়ে আসা মানুষের কষ্ট সবকিছু সে উপলব্ধি করতে পেরেছে। এরপর আসে চীনের প্রথম মহাকাশ স্টেশন এবং অলিম্পিক গেমসের প্রত্যাবর্তন। অনেকেই বলে যে এই ছেলে মেয়েগুলোই একদিন মহাকাশ ঘুরে বেড়াবে। ৩, ২, ১, যাওয়া যাক। জাইজিগাং হলো আমাদের চীনের সবচাইতে দক্ষতা সম্পন্ন মহাকাশের একজন নায়ক। আমি যখন ছোট ছিলাম তখন তার কথা প্রথম শুনেছিলাম। আমি এখন এটি পানির ভেতর দিয়ে ভিডিও করব। ওয়াং ইয়াপিং আমাদের কাছে এক অনুপ্রেরণার নাম, কারণ গর্ভধারণ অবস্থায়ও তিনি মহাকাশে মিশনে গিয়েছেন এবং তার এই প্রচেষ্টা আমাদের কাছে শিক্ষণীয়। আসলে নারীরাও এখন পিছিয়ে নেই। নারীরাও এখন বড় মঞ্চে দাঁড়াতে পারে এবং নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পারে। দেশের মহাকাশ কর্মসূচি থেকে অনুপ্রেরণা নিয়ে পূর্ব বন্দর শহর নিংবোতে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নিজস্ব স্যাটেলাইট তৈরি করছে। জাইরোস্কোপের একটা জীবন আছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এই জাইরোস্কোপ কাজে আসে। ৩ বা ৪ বছরে একবার পরিবর্তন করতে হয়। এই যে এগুলোর কাজ হলো স্যাটেলাইটের চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করা। ১০ বছর আগে আমি ওদেরকে স্যাটেলাইট এজেন্সি সম্পর্কে বলেছিলাম। ওরা তখন আমাকে বলতো, কিসের স্যাটেলাইট? আমরা তো শুধু এই স্কুলে এসে মহাকাশ উপগ্রহের ডিজাইন সম্পর্কে জানলাম। মানে তারা এটা সম্পর্কে ভাবতেও পারছে না। তারপর আমি ওদের বলেছিলাম যে তোমরা অদূর ভবিষ্যতে নিজেরাই স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারবে। তারা বিশ্বাস করছিল না। তখন ক্লাসের সবাই হাসাহাসি শুরু করে দিয়েছিল আর আমাকে বলছিল, স্যার আপনি একটু বেশি বেশি বলছেন। ৩ বছর আগে ২০১৯ সালে শিশুদের প্রথম স্বনির্মিত রকেট মহাকাশে ছাড়া হয়। এটা অনেকে কল্পনাও করতে পারছিল না বাইরে। তারপর এটি এই ছবিগুলো ফেরত পাঠিয়েছে। এটা হচ্ছে স্থায়ী বৃত্ত, যেটা নিয়ে আমি এতক্ষণ কথা বললাম। লে তিয়ানশুও এই স্কুলে শিক্ষকতা করছেন। তিনি ২০ বছরেরও বেশি সময় ধরে এখানকার প্রজন্মগত পরিবর্তন দেখেছেন। গত ১০ বছরে আমাদের অনেক কিছুর পরিবর্তন হয়েছে। স্কুলের ছাত্রছাত্রীরা এখন চিন্তা করার সাহস পাচ্ছে যে তারাও পারবে। এখন সময় এসেছে সাংস্কৃতিক বিষয়ে আমাদের যে ভালো লাগা সেটা স্পষ্টভাবে প্রকাশ করার। আমাদের দেশের বিজ্ঞান ও প্রযুক্তি শক্তিশালী। চাইলে ছাত্রছাত্রীরা অনেক ছোট থেকেই এগুলোর সংস্পর্শে আসতে পারে। আমরা শুধু ওদের স্যাটেলাইটের বিষয়ে প্রশিক্ষণই দেই না, ওদের সকল বিষয়ে সাহায্য করি। আর ওদেরকে বলি, কোনোভাবেই হাল ছাড়া যাবে না। ২০১১ সাল মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ধারায় বলা হয়েছে যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে চীন অংশগ্রহণ করলে তাদের সাহায্য করা হবে না। যদি মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে নিষেধাজ্ঞা না দেয়, তাহলে হয়তো চীন নিজস্ব মহাকাশ স্টেশন নির্মাণের চেষ্টা করত না। উলফ ক্লজের পরে আমি ওদেরকে বলেছিলাম যে আমেরিকানরা কোনোভাবেই আমাদের কোনো ধরনের সহযোগিতা করবে না। সত্যি কথা বলতে ওরা আমাদের অগ্রগতি ভালোভাবে নিচ্ছে না। ওরা ভয় পাচ্ছে, কারণ আমরা যদি ওদের কাছ থেকে শিখে ফেলি তাহলে ওরা পেছনে পড়ে যাবে। উলফ সংশোধনের ১১ বছর পর চীনের মহাকাশ স্টেশন ইতিমধ্যেই পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এটি এই ছোট স্যাটেলাইট ক্লাবের স্বপ্নকে আরও বড় করে তুলেছে। আসলে ভবিষ্যতে আমি মহাকাশের জন্য কাজ করব, এটাই আশা করি। এখন আমি শেখার চেষ্টা করছি, কারণ মহাকাশের সবকিছু এখন প্রযুক্তি নির্ভর হয়ে কাজ করে। তাই সেখানে কাজ করার জন্য আমাকে আগে টেকনোলজি সম্পর্কে জানতে হবে, তা না হলে কাজ করা যাবে না। শেখাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি পেছনে তাকাই তাহলে আমরা আমাদের মহাকাশের ইতিহাস এবং এর পেছনের কষ্ট বুঝতে পারি। এখন আমাদের নিজেদের মহাকাশ স্টেশন প্রতিষ্ঠিত হয়েছে, যা আমাদের নিজেদের হাতেই তৈরি করা। আমি আমার সহপাঠীদের সাথে গত কয়েক বছরের কিছু ঘটনা নিয়ে কথা বলেছি। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা কোনটি? এই যেমন আমেরিকা আফগানিস্তান থেকে দ্রুত সৈন্য প্রত্যাহার করছে। আসলে আমরা শান্তিতে বসবাস করছি, কিন্তু আফগানিস্তানের ওই মানুষগুলো কয়েক বছর ধরে যুদ্ধ করে যাচ্ছে। আমি মনে করি জাতি হিসেবে তারা কয়েক দশক পিছিয়ে আছে। আর কোনো জাতি যদি পিছিয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কষ্টের বিষয়।
মহামারীর কথা আমাদের সকলেরই ভালো করে জানা আছে। মহামারী যে কোনো দেশের অর্থনীতির অবস্থা খারাপের দিকে নিয়ে যেতে পারে। অর্থনীতির অবস্থা এখন অনেক বদলে গেছে। পুরো পৃথিবী এখন আরও বেশি সংকট এবং বিপর্যয় রয়েছে, তাই সকল দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই একসাথে মিলে নির্দিষ্ট সমস্যার বিরুদ্ধে লড়াই করতে হবে। গতানুগতিক সংস্কৃতির বাইরে এসে মহাকাশ নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে তরুণ প্রজন্ম। বদলে যাচ্ছে চীন, সেই সাথে তরুণ প্রজন্ম তাদের জাতীয় পরিচয়কে নতুন আকৃতি দিচ্ছে এবং বহির্বিশ্বে নিজেদের অবস্থান আরও শক্ত করে তুলে ধরছে। 2022 সালে যখন অলিম্পিক চীনে ফিরে আসে, নতুন করে বিশ্বকে নতুন কিছু দেখানোর জন্য প্রস্তুত ছিল চীন। সেটা হলো অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু প্রথমবারের থেকে তারা এটাকে আলাদা করে কিভাবে তুলে ধরবে, আবারও দায়িত্ব পড়ল পরিচালক জাং ইমোর ওপর। সাধারণ মানুষের গ্রামীণ গল্প থেকে প্রাচীন ইতিহাসের দুর্দান্ত একজন কিংবদন্তি। তার কাজের আইকনিক ব্যাপার হল রঙের নান্দনিকতা। সাদা কালো ছবির নতুন করে প্রবর্তন। গত কয়েক দশক ধরে জাং ইমো তার চীনের গল্প বলছেন তার ব্যক্তিগত চলচ্চিত্র নির্মাণ শৈলীর মাধ্যমে। নতুন যুগ, নতুন চেতনা, নতুন চীন, নতুন করে সবকিছুর শুরু। এটা আমাদের দক্ষতা প্রমাণের বড় একটা মঞ্চ। আমাদের নান্দনিক শৈলী, ফ্যাশন ও সমসাময়িক সব কিছুর উপর ভিত্তি করে এটা সুন্দর করে বিশ্বকে তাক লাগিয়ে দিতে হবে। চীনের প্রথম অলিম্পিকে চীনা মানুষের কাছে বিশ্বকে দেখানোর মতো অনেক কিছু ছিল। 2008 সালের উদ্বোধনী অনুষ্ঠান দেখাবার মতো একটি সেরা প্ল্যাটফর্ম ছিল। 2008 থেকে শুরু করে আজ পর্যন্ত আমি সব কিছু দেখেছি। প্রথমবার আমরা একটা দুর্দান্ত অলিম্পিক গেমসের আয়োজন করেছিলাম, যা ছিল মনে রাখার মতো। 4 ঘন্টার একটি জমকালো এবং দুর্দান্ত শোতে 2008 সালে জাং 5000 বছরের সভ্যতাকে একীভূত করেছিলেন, যা বিশ্বকে অবাক করেছিল। অলিম্পিকের ইতিহাসে অনেকেই এটাকে সবচাইতে সফল উদ্বোধনী অনুষ্ঠান বলে মনে করেন। জাং এবার প্রমাণ করে দিয়েছেন যে চীনা জনগণের বিশ্বকে আর বোঝানোর মতো কোনো কিছু নেই। আসলে তারা কি এবং কি করতে পারে। এইবার শো পরিচালনার দক্ষতা দেখানোর জন্য আমরা সহজ কিছু করার চেষ্টা করছি। এবার আমাদের প্রাচীন সংস্কৃতি তুলে ধরার খুব বেশি কিছু নেই, কারণ 2008 সালে 5000 বছরের প্রাচীন সংস্কৃতি সম্পর্কে সব বলা হয়েছিল। আজকের এই নতুন যুগটাকে আমরা কিভাবে প্রকাশ করব সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা সমগ্র নান্দনিক পরিবেশকে আধুনিকতার ছোঁয়া দেই, তাতে মূল জায়গা থেকে আমরা অনেকটা সরে এসেছি। তারপরেও পরিচালক হিসেবে কাজটা কত সহজেই আমরা সবার সামনে প্রদর্শন করব সেটা একটা ভাবনার বিষয়। দেখো, একজনের পর একজন মানুষ আসছে, এটা দেখতে বিরক্তিকর লাগবে। তাই আমি চাই এবার আমাদের পুরো পারফরম্যান্সটা হবে আকাশের মতো স্বচ্ছ ও সরল। নিখুঁত এবং বিস্ময়কর সুসংগত মুভমেন্ট অনুসরণ করার পরিবর্তে জাং চেয়েছিলেন প্রতিটি ব্যক্তির স্বাধীন এবং আত্মবিশ্বাসী চেতনা প্রদর্শন করতে। ইথেরিয়াল মানে দৃশ্যে মানুষের সংখ্যা খুব কম থাকবে, কিন্তু দেখে মনে হবে দৃশ্য পরিপূর্ণ। এখানে আসলে নতুন প্রযুক্তির ব্যবহার করতে হবে, আর সেজন্য পদ্ধতি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এটা ছিল তার পরিবর্তন এবং চীনেরও পরিবর্তন। শিশুরা প্রথমবার যখন এআই ক্যাপচার দেখেছিল, ওরা বুঝতে পারছিল না কি হচ্ছে। ওরা এদিক সেদিক যাচ্ছিল আর আমি সেটা দেখছিলাম। চমৎকার একটা বিষয়। তারপর হঠাৎ ভাবলাম, আমরা তো এভাবেও ভালো কিছু একটা করতে পারি। সাথে সাথে আমি সবাইকে বললাম, তোমাদের যা ইচ্ছা করতে পারো,
এদিকে যাও সেদিকে যাও, সমস্যা নেই, কারণ তোমরা যাই করো না কেন সেটা একটা নতুন জিনিস হচ্ছে। এভাবে কিছু একটা করব আমি নিজেই অবাক হয়েছিলাম। তারপর রাতে আবার ভাবছিলাম সিদ্ধান্ত কি ঠিক হয়েছে, খারাপ কিছু হবে না তো আবার। তারপর মনে হলো ঠিকই আছে, দেখুন এটা 2008 থেকে আলাদা। এইভাবে কোনো একটা পারফর্ম করাবো এটা তখনও ভাবার সাহস করিনি। তখন মানুষ সমুদ্রের মতো বিশাল কিছু দেখবে এমনটাই আশা করত। এখন এই 2022 সালে এসে আমরা এরকম সহজ পারফরমেন্সও গ্রহণ করে নিচ্ছি। এই পরিবর্তনটা কেমন? আমি মনে করি এটা খুবই ভালো। ওই সময়টা আমার কাছে মনে রাখার মতো। চীনের মানুষেরা সম্মত হয়েছেন যে অনুষ্ঠানটি 2008 সালের মতো এত জমকালো ছিল না, কিন্তু এটি ছিল সফল এবং সুন্দর। অনেকেই বলেন জাং ইমুন নতুন যুগের সারমর্মকে ধারণ করেছেন। যদি একটি বড় উদ্বোধনী অনুষ্ঠানে আমরা এরকম ভাবপ্রবণ অনুভূতি সবার মধ্যে দেখতে পারি, তাহলে সেটা হলো সাংস্কৃতিক আত্মবিশ্বাসের সর্বোত্তম প্রকাশ। মানুষ খুব খুশি হয়েছে, শান্তিতে বসবাস করছে, তাদের সুন্দর একটা মন আছে, সব কিছুই তারা সুন্দরভাবে গ্রহণ করছে। এটা ভালো দিক আমাদের সবার জন্য। আসলে এই ব্যাপারগুলো বোঝা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুই তরুণ ক্রীড়াবিদ মশালটা তুষারকণার মাঝে রেখে দিলেন। অলিম্পিক গেমসের ইতিহাস ঘেঁটে দেখুন, সমস্ত আয়োজক দেশের প্রধান মশাল তাদের সংস্কৃতি এবং ইতিহাসের উপাদান দিয়ে ডিজাইন করা হয়ে থাকে। এমন কোনো প্রধান টর্চ নেই যাতে সকল অংশগ্রহণকারী দেশের নাম ব্যাপকভাবে লেখা হয়েছিল। প্রত্যেক দেশের জন্য একটি সাধারণ নিয়ম। এটাই আজ নতুন চীনাদের সাংস্কৃতিক আত্মবিশ্বাস। আমরা চীনাদের গল্প এভাবেই বলতে চাই। আমাদের সাধারণ দর্শন ও বিশ্বকে বলে আমরা একটা পরিবার, আমরা একটি সম্প্রদায়। আজকের চীন শুধু চীনের চীন নয়, এই চীন পুরো এশিয়ার চীন, পুরো বিশ্বের এই চীন। ভবিষ্যতে এই চীন আরও উন্মুক্ত মনোভাব নিয়ে বিশ্বকে অবশ্যই আলিঙ্গন করবে এবং আরও গতিশীল সভ্যতার জন্য বিশ্বে অবদান রাখবে।